হ্যালো এভরিওয়ান, অঙ্কনা রোজনামচা চ্যানেলের আরও একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও খুব ভালো আছি। আগের দিনের ব্লগে বেনারসে আমরা তৃতীয় দিন কি করেছিলাম তার খানিকটা অংশ শেয়ার করেছিলাম। আজকে বাকিটা শেয়ার করব, আর তার সাথে থাকবে বেনারসে কাটানো আমাদের চতুর্থ দিনের গল্প। যেই দিনের গল্প তোমাদের শোনাতে চলেছি সেই দিনটা হলো 31শে ডিসেম্বর 2025 আর 1 জানুয়ারি 2026। আমার লাস্ট ব্লগ মানে বেনারস সাইট সিইং পার্ট 1 ব্লগে বেশ কয়েকটা সাইট সিইংয়ের পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওই যে কটা জায়গা ক্যামেরা অ্যালাউ করেছিল সে কটা জায়গা। আর আজকের ব্লগটা মানে বেনারস সাইট সিইং পার্ট 2 ব্লগটা শুরু করছি প্রথমেই সারনাথ দর্শনে। বেনারস বললেই সবার প্রথমে যার নাম আসে সেটা হলো কাশী বিশ্বনাথ। আরও একটা নাম যেটা কিনা খুব কমন বেনারসের সাথে, সেটা হলো সারনাথ। আমার মনে আছে এর আগেও আমি একবার বেনারসে এসেছিলাম, তখন খুবই ছোট, আমি বাবা মায়ের সাথে এসেছিলাম, ক্লাস 3 বা 4-এ পড়তাম। সেই সময়কার স্মৃতি কিন্তু আমার কিচ্ছু মনে নেই। শুধুমাত্র দশাশ্বমেধ ঘাটে কিছুটা সময় কাটিয়েছিলাম, বাবা আমাকে একবার নৌকায় বসিয়েছিল, সেইটা মনে আছে। আর এই সারনাথের নামটাও মনে আছে। আমরা এখন সারনাথের যে মেন গেট আছে সেইখানের দিকে এগিয়ে চলেছি। আর যেমন হয়ে থাকে যে কোনো ট্যুরিস্ট স্পটে, দুধারে প্রচুর দোকান আছে জিনিসপত্রের। আমরা সেরকম কিছু কিনিনি, তবে এখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনেছি, তোমাদের একসময় দেখাবো। আর তার আগে আমরা এখানে একটা ডাবের ব্রেক নিয়েছি। চলো তাহলে, আমাদের টিকিট তো কাটা হয়েই গেছে, বেশ ভালোই লাইন ছিল টিকিট কাউন্টারে। এইবারে ভেতরে ঢোকা যাক, ভালো করে ঘুরে দেখা যাক। বড়দের টিকিটের মূল্য নিয়েছে 5 টাকা করে, আর ছোটদের 15 বছর অবধি ফ্রি এন্ট্রি। ঋষান ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই সুযোগ পেতে একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এত বড় জায়গা দেখে, বাট আমরা সেটা করতে দিইনি, একদম হাত ধরেই রেখেছিল সোমদেব। ভেতরে ঢোকার সাথে সাথেই দেখলাম বিভিন্ন ধরনের ফুলের গাছ, পাতাবাহার গাছ, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। সারনাথের হিস্ট্রির ব্যাপারে তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই আমার মনে হয়। তোমরা হয়তো সবাই কম বেশি জানো এই সারনাথ জায়গার ঐতিহ্যের ব্যাপারে। এই সেই পবিত্র ভূমি যেখানে বোধিলাভের পর ভগবান বুদ্ধ তার প্রথম স্পিচ দিয়েছিলেন তার 5 শিষ্যের কাছে। দূরে ওই যে স্তূপটা দেখতে পাচ্ছ সেটার নাম হলো ধামেক স্তূপ। এক্স্যাক্টলি এই স্তূপের নিচে বসেই উনি তার প্রথম বক্তৃতা দিয়েছিলেন। বেনারস থেকে সারনাথের দূরত্ব কিন্তু মাত্র 10 কিলোমিটার, অথচ এখানে আসার পর মনে হয় বেনারসের কোলাহল পেরিয়ে আমরা যেন অনেকটা দূরে চলে এসেছি। জায়গাটা একদমই আলাদা, নিরিবিলি, সবুজ আর প্রশান্ত। এখানেই রয়েছে সম্রাট অশোকের বিখ্যাত স্তম্ভ, যার সিংহচূড়া আজ আমাদের দেশের জাতীয় প্রতীক।
এই ধামেক স্তূপের সামনে দাঁড়ালে যেন মনে হয় ইতিহাস এখনও নিঃশব্দে কথা বলছে, সব কিছু যেন মনে হয় চোখের সামনে হচ্ছে। আমরা এখন ধামেক স্তূপের একদম পাশ দিয়ে যাচ্ছি। আমার মতে সারনাথ কিন্তু শুধুমাত্র একটা ঐতিহাসিক স্থান নয়, অদ্ভুত এক অনুভূতি কাজ করে, অদ্ভুত এক শান্তি আছে পুরো জায়গাটায়। মুন্ডু কোথায় চলে গেল? চলো। ধামেক স্তূপ নিয়ে এখানে যে লেখাটা আছে এটা চাইলে তোমরা পড়ে দেখতে পারো, অনেক কিছু জানতে পারবে। অনেকটা সময় আমরা ছিলাম সারনাথের ভেতরে, আর মেন আমরা ভালো করে ঘুরতে পেরেছি। রিশান খুব ভালো কোঅপারেট করেছিল সেই জন্যে, যদিও শেষের দিকে একটু বিরক্ত হয়েছিল, কারণ অনেকটা এরিয়া অনেকটা হাঁটাহাঁটি ওকে করতে হয়েছিল, বাট মোটামুটি আমরা ভালোই ঘুরেছি। আসলে আমরা সারনাথের ভেতরে ঢোকবার আগেই রিশানকে খানিকটা খাবার খাইয়ে নিয়েছিলাম, খাবার মানে স্ন্যাক্স জাতীয় কিছু খাবার খাইয়ে নিয়েছিলাম, যার ফলে ওর পেটটা ভরাতে ওর মাথাটা ঠান্ডাও ছিল। বেশিরভাগ সময় পেট ভরা থাকলে ওর মাথাটা ঠান্ডা থাকে, আর তাই জন্যেই এই ঘোরাটা সুন্দরভাবে পসিবল হয়েছে। আমরা আরও একবার গাড়িতে বসে পড়েছি। এইবারে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, আর সেটা হলো নামোঘাট। এই নামোঘাট হলো বেনারসের গঙ্গার তীরে এক আধুনিক ও সুন্দর ঘাট। এটা পরে রেনোভেট করা হয়েছে। এই ঘাটের আগে নাম ছিল খিরকিয়া ঘাট, পরে এটাকে নতুনভাবে সাজিয়ে নামোঘাট নাম দেওয়া হয়েছে। এই নামোঘাট অন্যান্য ঘাটের তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শান্ত পরিবেশ, অনেকটা বসার জায়গাও আছে। যেহেতু এই ঘাটটা রিসেন্টলি রেনোভেট করা হয়েছে, তাই খুব সুন্দর একটা আধুনিকতার ছোঁয়া পাওয়া যায়। আর শুনেছি এখানে রাত্রিবেলা লেজার শোও হয়। সেই যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম বেনারস ইউনিভার্সিটির ভেতরে, তারপরে আমরা কিছুই খাইনি। এইখানে দেখলাম অনেকগুলো স্টল বসে আছে, তো সেখান থেকে আমরা ধোসা খেয়ে নিয়েছিলাম। যদিও সেটা খুব ভালো ছিল না, বাট পেট ভরার জন্য যথেষ্ট ছিল। বেনারসের সাইট সিইং আমাদের কমপ্লিট হয়ে গেছে, তবে এক্ষুনি আমরা হোটেলে ঢুকবো না, আগে আমরা কালভৈরবের মন্দির দর্শন করব, তারপরে হোটেলে যাব। মন্দিরে যাওয়ার পথে একটা পানের দোকান দেখলাম। এতদিন হয়ে গেছে বেনারসে এসেছি, বাট এখনও অবধি বেনারসের ফেমাস পান তো আমাদের টেস্ট করা হয়নি, তাই ভাবলাম আজকে শেষ দিনে একটা পান তো খাওয়া যেতেই পারে, তাই তিনজনে একটা করে পান নিয়ে নিচ্ছি।
ফোন করে নিয়ে এলো ওই তো কেমন পানটা দারুণ। হ্যাঁ পান খাওয়া দাওয়া সেরে এইবার আমরা রওনা দিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। বেনারসে কোনো মন্দির দর্শন করতে গেলে গলি দিয়ে তো যেতেই হবে, তাই আমাদেরও সেই গলি দিয়েই রাস্তা, সেখান দিয়েই যাচ্ছি। শুনেছি কাল ভৈরব ঠাকুর নাকি দ্বাররক্ষী, ওনার আগে দর্শন করতে হয়, তারপরে বিশ্বনাথের দর্শন করতে হয়। বাট ঘটনাচক্রে আমাদের বিশ্বনাথের আগে দর্শন হয়ে গেছে, আর এখন সবার শেষে আমরা কাল ভৈরবের দর্শন করতে যাচ্ছি। বিশ্বনাথের মন্দির থেকে কাল ভৈরবের মন্দিরটা একটু দূর, অনেকটা বড় লাইন, দেখো অনেক লম্বা গলি আর লাইনও ততটাই বড়, কিন্তু একটা সুবিধে এটাই যে লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। ওই যে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাই হলো কাল ভৈরবের মন্দির। খুব ভিড় ছিল, অথচ আমরা কিন্তু খুব সুন্দরভাবেই দর্শন করেছি, কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না বলে তোমাদের কিছু দেখাতে পারলাম না। কাল ভৈরবের দর্শন তো খুব সুন্দরভাবে হলো। এইবারে হোটেলে ফিরে যাওয়ার পালা, কিন্তু মেন রোডে যেতে গেলে প্রচুর গলি পেরোতে হবে, তারপরে গিয়ে হোটেল। আর গলির এই দেওয়ালগুলো দেখো কি সুন্দর করে পেন্ট করা রয়েছে, তার জন্য খুব অ্যাট্রাকটিভও লাগছে। এখানে রয়েছে হনুমানজি। অনেক গলি ঘুরে ফাইনালি দেখে মনে হচ্ছে আমরা একটা মেন রোডে এসেছি। এইবার এখান থেকে কোনো 6 সিটার বা অটো করে আমাদের হোটেলে যেতে হবে, কারণ আমরা অন্য রাস্তা দিয়ে বেরিয়েছি, এখান থেকে হেঁটে যাওয়া যাবে না। মেন রোড থেকে আমরা একটা অটো ধরে নিয়েছিলাম, যাচ্ছি আমরা হোটেলের পথে। ব্যাস আজকে রাত পোহালেই কালকে সকালে বাড়ি ফেরা। বেনারসের গল্প প্রায় শেষের পথে। The next day. চলে এসেছি পরদিন সকালবেলা। আজকেই আমাদের ট্রেন কলকাতায় ফেরার। আমাদের সকালে 11টায় চেক আউট, আমরা চেক আউট করে নিয়েছি রুম থেকে। এখন রিসেপশনে খানিকটা সময় কাটিয়ে আমরা লাঞ্চটা করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের হোটেলটা যেহেতু বিশ্বনাথ ধামের খুবই কাছে আর হাতেও বেশ খানিকটা সময় ছিল, তাই আমি আর সোমদেব একবার ভাবলাম মন্দিরের কাছ থেকে একটু ঘুরে আসি। তাই 3 জনে মিলে এখন যাচ্ছি বিশ্বনাথ ধামের ওখানে। আজ আর ভেতরে ঢুকবো না, এতটা সময় নেই হাতে, অনেকটা বড় লাইন। বাইরে থেকেই ঠাকুরকে মন থেকে ডেকে নিলাম। হোটেলের দিকে ফেরার পথে লস্যি বিক্রি হচ্ছিল। শেষবারের মতো আরও একবার বেনারসের লস্যি খাওয়া হলো। লস্যি খাওয়া দাওয়া শেষ করে হোটেলের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে খুব সিম্পল, আমরা ডাল, রাইস, একটা মিক্সড ভেজ নিয়েছিলাম, আর আমি অবশ্য একটা স্যান্ডউইচ খেয়েছিলাম। লাঞ্চটা তাড়াতাড়ি শেষ করে আমরা সরাসরি চলে গেছিলাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল বিকেলে 4:30 নাগাদ।
ব্যাস বেনারসের গল্প এইখানেই শেষ করলাম। এতদিনের জল্পনা কল্পনা প্ল্যান প্রোগ্রাম সব কিছুর ইতি এইখানেই। আশা করছি বেনারসের গল্পগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। আমি কিন্তু খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।